ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ, এই যে বইটার দ্বিতীয় অধ্যায় পদার্থ ও তার বৈশিষ্ট্য, এখান থেকে ক্লাস শুরু। পদার্থ ও তার বৈশিষ্ট্য। আমি আশা করি তোমরা আগের 3টা ক্লাস করে আসবে, তাহলে আজকের ক্লাসটা বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। কেননা আজকের ক্লাসটা আগের ক্লাসটার সাথে একদম রিলেটেড। তো আজকের ক্লাসে আমরা যেগুলো শিখবো তার সূচিপত্র কিন্তু এখানে দেয়া আছে। দেখো যে দ্বিতীয় অধ্যায়ে কি কি বিষয় আছে: পদার্থ, পদার্থের ধর্ম, ভর, আয়তনের জ্ঞান, ভর ও ওজনের পার্থক্য। তাহলে এই যে ভর, আয়তন, এগুলোর একক বা এগুলোর নাম, এগুলো কিন্তু তৃতীয় ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে ছিল। সুতরাং তোমরা আগের ক্লাসটা অবশ্যই দেখে আসবে, তারপর এই ক্লাসটা শুরু করবে। প্রথমেই আছে কি তোমাদের পদার্থ। তাহলে পদার্থ কাকে বলে? পদার্থ মানে যা কিছু দেখা যায় এবং স্পর্শ করা যায় সেই সবকিছুই পদার্থ। বুঝতে পারছো? যা কিছু দেখা যায় এবং স্পর্শ করা যায়। তাহলে তোমরা এইটুকু, এই যে আমি যে দাগায় দিচ্ছি, এইটুকু একটু মনোযোগ দিয়ে পড়বে, একটু মনে রাখার চেষ্টা করবে এইটুকু। দেখো, কারণ আমি এর আগেও বলছি, যখনই তোমরা বিজ্ঞান পড়তে বসবে, একটা অনুচ্ছেদ যখনই পড়বে, সেই অনুচ্ছেদের টপিকটা কি, দেখো এই যে বিষয়টা, এই বিষয়টা বলতে কি বোঝায় এইটুকু মনে রাখবে, বাকিটুকু একটু রিডিং পড়বে। ওকে, তাহলে পদার্থ কি? যা কিছু দেখতে পাওয়া যায় এবং স্পর্শ করা যায় তাই সবকিছুই পদার্থ। আর পদার্থ নয় কোনগুলো? যে শক্তির ভিন্ন রূপ। ওকে, শক্তির বিভিন্ন যে রূপ আছে, যেটা আলো, তাপ কিংবা শব্দ, এগুলো পদার্থ নয়। ওকে, দেখো, পদার্থ নয় এগুলো। পদার্থ নয় এগুলো, যে শক্তির বিভিন্ন রূপ, আলো, তাপ কিংবা শব্দ, এইগুলো না। বাট বাকি যা কিছু আমরা দেখতে পাই এবং স্পর্শ করতে পাই সেগুলো সব পদার্থ। ইভেন অনেক কিছু আমরা দেখতে পাই না, তারপরও সেগুলো পদার্থ। অনেক কিছু আছে যেগুলো তোমরা একটু বড় হলে জানতে পারবে, যেমন মেসন, পজিট্রন, অনেক কিছু আছে। এগুলো তোমরা এখন বললে বুঝবে না, তার একটু বড় হলে বুঝতে পারবে। তারপরে কি আছে দেখো, যে পদার্থের ভর এবং আয়তন কিন্তু আছে। আর কঠিন পদার্থের ভর, আকার, আয়তন তিনটাই আছে। ওকে, তো তোমরা একটু রিডিং পড়লে এগুলো বুঝতে পারবে, খুবই সহজ। তারপরে অনুচ্ছেদে আমরা যাই। দেখো, ভর। তাহলে ভর হলো একটি বস্তুর মোট পদার্থের পরিমাণ। ভরটা কি? একটা বস্তুর মোট পদার্থের পরিমাণ। এর আগে ক্লাসেও কিন্তু ভর ছিল। আমরা যে 4টা এককটাকে ভালো মতো মনে রাখতে বলেছি, সেখানে কিন্তু এগুলো আলোচনা করা হয়েছে। সো তোমরা একটু এইটুক মনে রাখবে জাস্ট, যে ভর হলো একটি বস্তুর পদার্থের মোট পরিমাণ। যেমন এখানে যে দাঁড়িপাল্লা মাপতেছে, ওই পাশে মনে করো দেখো কেজি তুলে দিছে, আর এই পাশে যা আছে এইগুলো এইভাবে আমরা মাপতেছি। তাহলে এই যতগুলো পরিমাণ, অ্যামাউন্ট যতটুকু, সেটাকে বলবো আমরা ভর। আর ভরের আন্তর্জাতিক একক কিলোগ্রাম। আগেই কিন্তু এটা আমরা পড়ে ফেলছি অলরেডি। ওকে, তো তারপরে আছে কি আয়তন। দেখো, আয়তন কি? একটি বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তার পরিমাপ হচ্ছে আয়তন। একটা বস্তু যে পরিমাণ জায়গা দখল করে, এইটুকু পরিমাণ হচ্ছে আয়তন। তাহলে তোমরা এইটুকু মুখস্থ করে ফেলবে, বাকিটুকু পড়লে হয়ে যাবে। দেখো, তাহলে আয়তনের আন্তর্জাতিক একক কি? ঘনমিটার। মিট দৈর্ঘ্যের একক যেটা মিটার। আয়তন কি হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এরকম থাকে। ওকে, এই আকারে থাকবে। তাহলে একটা থাকবে, একটা বস্তু যেহেতু, তাই বস্তুটার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতাও থাকবে। ওকে, তো 3 দিক যেহেতু, এই জন্য মিটার, ঘন মিটার। মিটারকে কিউব করা হয়, 3 বার করে গুণ করা হয়। তো বড়, যদি ছোট কোনো কিছু পরিমাপ করি, তাহলে সেটা কোনো কোনো সময় আমাদের কি হবে? মিলিলিটার। যেটা 1 লিটার আসলে 1000 ঘন সেন্টিমিটার। তাহলে ঘন সেন্টিমিটার হতে পারে অথবা মিলিলিটার হতে পারে, যখন আমরা ছোট কোনো কিছুর আয়তন পরিমাপ করব। তারপরে আছে তোমাদের কি? ঘনত্ব। তাহলে ঘনত্বটা কি? দেখো, আমরা এর আগে যেটা বললাম ভর এবং আয়তন, এই ভর এবং আয়তনকে, মানে ভরকে যদি আয়তন দ্বারা ভাগ করি, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের ঘনত্ব। ভরকে আয়তন দ্বারা ভাগ করলে যেটা হবে সেটাই ঘনত্ব। তাহলে এটার সংজ্ঞা দেখো, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। এটা পড়লে সুন্দর একটা সংজ্ঞা আছে, যে একক আয়তনের ভরকে, যেটা নিচে থাকবে, দেখো এটা হচ্ছে একক আয়তন, এর ভরকে আমরা বলবো ঘনত্ব। তাহলে কি করব? আগে যেটা পড়ছি ভরকে আয়তন দ্বারা ভাগ করলে সেটাই আমাদের ঘনত্ব। বুঝতে পারছো?
তো সাধারণত কঠিন পদার্থের ঘনত্ব বেশি, ঠিক আছে? দেখো কঠিন পদার্থের ঘনত্ব সব থেকে বেশি, তারপরে তরল পদার্থ, তারপর গ্যাসীয় বা বায়বীয় পদার্থের ভর। ওকে, কেননা কঠিন পদার্থের অণু বা পরমাণুগুলো খুব কাছাকাছি থাকে এবং তরল পদার্থ আর তার থেকে একটু হালকা মানে একটু পাতলা পাতলা হয়ে থাকে বা কম ঘনত্ব। আর গ্যাসীয় পদার্থগুলোর অণুগুলো অনেক দূরে দূরে থাকে, সুতরাং কঠিন পদার্থের ঘনত্ব বেশি, তরল পদার্থের তার থেকে কম এবং গ্যাসীয় পদার্থের ঘনত্ব আরো কম। তোমাদের সেই সংজ্ঞাটা দেখো এখানে দেয়া আছে যে ঘনত্বটাকে যদি রো দ্বারা প্রকাশ করা হয়, দেখা যায় এটা হচ্ছে রো। ঘনত্বকে যদি রো দ্বারা প্রকাশ করা, রো ইকুয়াল টু এম, এই টান দিয়ে ভি, তার মানে এম ভাগ ভি। ওকে, এভাবে লিখলে এম ভাগ ভি। এম মানে ভর, এম বলতে ভর, মাস, ইংরেজিতে মাস, মাস মানে ভর, আর ভি তে ভলিউম, ভলিউম মানে আয়তন। তো ভরকে আয়তন দ্বারা ভাগ করলে আমরা পাবো ঘনত্ব। যেমন এখানে দেওয়া আছে যে একটা আম গাছের গুড়ির আয়তন দেওয়া আছে 2500 ঘন সেন্টিমিটার, তাহলে আয়তনের জায়গায় আমরা লিখলাম 2500 ঘন সেন্টিমিটার এবং এর ভর 1500 গ্রাম। তাহলে ভর হচ্ছে 1500 গ্রাম, যদি উপরে লিখি। ওকে, যেহেতু ভর ভাগ আয়তন, ভর ভাগ আয়তন করলাম, তাহলে এখন এই যে শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 15 কে 25 দ্বারা ভাগ করলে এখন এটা আসবে কত? 0.6। ওকে, 0.6। তো তোমরা দেখো এটা এখানে আছে 0.6। ওকে, সুতরাং তোমরা ঘনত্বটা বুঝতে পারলে আশা করি। তো কোনো বস্তুর ঘনত্ব দুইটা বিষয়ের উপর নির্ভর করে। কি সেই দুইটা? একটা বস্তুর মানে যে পরিমাণ আছে কতটুকু, আর কতটুকু ঘনভাবে সন্নিবিষ্ট। যেমন কঠিন পদার্থ ঘন মানে একদম কাছাকাছি থাকে, এবং পরিমাণ, এই দুইটা জিনিসের উপর নির্ভর করে বস্তুর ঘনত্ব। পরিমাণ মানেই বস্তুর ভর, আর কতটুকু কাছাকাছি আছে, ঘনভাবে সন্নিবিষ্ট মানে কতটা কাছাকাছি আছে, এই দুইটা বিষয়ের উপর নির্ভর করে বস্তুর ঘনত্ব। যেমন দেখো এই যে এটা আছে কি সোনা, সোনার এরকম থাকে অণুগুলো, দেখো একদম কাছাকাছি একটার সাথে একটা লেগে আছে। আর গ্যাস, অন্য একটা গ্যাসের এরকম দেখা যায় অণুগুলো এক একটা একটার সাথে আর একটা একটু দূরে দূরে অবস্থান করছে, সুতরাং এটা ঘনত্ব কম আর এটা ঘনত্ব বেশি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে ছোট্ট করে একটা তুলনামূলক ঘনত্ব দেয়া আছে, দেখো পানির ঘনত্বটা হচ্ছে 1। ওকে, পানির ঘনত্ব যদি 1 হয়, তার সাথে তুলনা করো, দেখো পানির থেকে বাতাস অনেক কম ঘনত্ব, যেহেতু পানি তরল, দেখো আর এটা বায়বীয়, তার থেকে কম হবে যে 0.00129। তাহলে বাতাসের ঘনত্ব এটা অনেক কম। আর লোহা পানির থেকে, লোহা কি কঠিন পদার্থ, তো যেহেতু লোহা কঠিন পদার্থ তরলের থেকে বেশি, দেখো 7.80, হ্যাঁ 7.80, তার লোহার ঘনত্ব পানির থেকে অনেক বেশি। রূপা, রূপা 10.50, অর্থাৎ রূপা তার থেকে আরেকটু ঘন। সোনা দেখো 19.30, সোনা তাহলে 19.30, পানির থেকে অনেক গুণ বেশি ঘনত্ব। তাহলে এইগুলো দ্বারা কি বুঝবে? দেখো মনে করো একটা মগ নাও, এরকম এই জাতীয় একটা মগ মনে করো, বা গ্লাস বা একটা বোতল মনে করতে পারো, যাই মনে করো, সেটাতে তুমি যদি 1 লিটার 1 লিটার পানি সেখানে দিলে যদি ভরে যায়, মনে করো এই গ্লাসটাতে 1 লিটার পানি ধরে, বড় একটা গ্লাস যেখানে 1 লিটার পানি ধরে, তো এই জায়গায় যদি তুমি স্বর্ণ রাখো, এত পরিমাণ স্বর্ণ রাখো, তাহলে তার ওজন হবে 19 কেজি, মানে 19 লিটার এবং 300 গ্রাম, 19 কেজি 300 গ্রাম হবে। দেখো 19.3 এর ঘনত্ব দ্বারা এটা বোঝাচ্ছে, বুঝতে পারছো কি তোমরা? 19.3 মানে পানি যেখানে 1 কেজি হবে, যতটুকু জায়গায় পানি 1 কেজি হবে, ততটুকু জায়গায় সোনা 19.3, 19.3 বলতে পারো, অর্থাৎ 19 কেজি 300 গ্রাম হবে। বুঝতে পারছো? তো রূপা, তো পানি যেখানে 1 কেজি হবে, রূপা সেখানে 10 কেজি 500 গ্রাম হবে। ওকে, পানি যেখানে 1 কেজি হবে, লোহা সেখানে 7 কেজি 800 গ্রাম হবে। বুঝতে পারছো এখন তুলনাটা? আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। যেহেতু পানির সাথে তুলনা করবে তোমরা, যে গ্লাসে 1 কেজি পানি আটে, সেই গ্লাসে স্বর্ণ রাখলে 19.3 কেজি স্বর্ণ হবে, অর্থাৎ 19 কেজি আরো 300 গ্রাম। রূপা রাখলে পরে 10 কেজি 500 গ্রাম, লোহা রাখলে পরে 7 কেজি 800 গ্রাম রাখা যাবে সেই জায়গায়। তাহলে তোমরা ঘনত্বটা কি এখন মনে হয় আরেকটু ভালো করে বুঝতে পারছো। এরপরে আছে কি ভাসা এবং ডোবা। কোনো বস্তু পানিতে ডোবে এবং ভাসে কেন? দেখো, সহজ কথায় বললে, একটা বস্তুর ঘনত্ব যদি পানির থেকে বেশি হয় তাহলে সেটা পানিতে ডুবে যাবে,
আর কোনো বস্তুর ঘনত্ব যদি পানির থেকে কম হয় তাহলে সেটা ভেসে থাকবে। বুঝতে পারছো? দেখো, এই যে পানির ঘনত্ব থেকে বরফ, বরফের ঘনত্ব কত? 0.92, তার মানে 1-এর থেকে কম, সুতরাং বরফ পানিতে ভাসবে। বুঝতে পারছো? আর বাকি যেগুলোই পানির থেকে ঘনত্ব যেগুলোই বেশি, এগুলো সবগুলো পানিতে ডুবে যাবে। আর যেগুলোর ঘনত্ব পানির থেকে কম সেগুলো ভাসবে, যেমন বরফ, তারপর এখানে আছে দেখো যে এটা কর্ক, এগুলো পানির উপর ভেসে থাকবে। সুতরাং কোনগুলো ভেসে থাকবে? যার ঘনত্ব পানির থেকে কম, ঘনত্ব পানির থেকে কম, পানির থেকে কম হলে সেটা ভেসে থাকবে। আর ডুবে যাবে কে? ঘনত্ব পানির থেকে বেশি হলে। বুঝতে পারছো? ঘনত্ব যদি পানির থেকে বেশি হয় তাহলে সে ডুবে যাবে, আর ঘনত্ব যদি পানি থেকে কম হয় তাহলে সে ভেসে থাকবে। এই বিষয়টাই তোমাদের এখানে বলছে যে একটি বস্তুর, দেখো, একটি বস্তুর ভাসা এবং ডোবা সেই বস্তুর ভরের উপর নির্ভর করে না, কার উপর নির্ভর করে? ঘনত্বের উপর। সুতরাং অ্যালুমিনিয়াম, দেখো অ্যালুমিনিয়ামের ঘনত্ব কি? পানির ঘনত্বের চেয়ে বেশি, বেশি হলে সে কি হবে? ডুবে যাবে, যার কারণে পানিতে সেটি ডুবে যাবে। বুঝতে পারছো? আর কাঠের গুঁড়ি, হ্যাঁ, এই যে কাঠের গুঁড়ি আছে, দেখো কাঠের গুঁড়ির ঘনত্ব পানির চেয়ে কম, কম হলে কি হবে? ভেসে থাকবে বলছি, দেখো এটি ভেসে থাকে। ঠিক আছে? আমার মনে হয় এখন বুঝতে পারছো যে কোনগুলো ভেসে থাকবে। আমি সুন্দর মতো বলে দিলাম যে যার ঘনত্ব পানির থেকে কম সে ভেসে থাকবে, আর যার ঘনত্ব পানির থেকে বেশি সে ডুবে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাস এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি।